দেখুন, শুধু কমপ্লেন করলেই তো হবে না। একটা বিষয় আমরা ইনভেস্টিগেট করেছি, তারপর চার্জশিট দিয়েছি, বিচার হয়েছে, জেল হয়েছে, আর এখন আপনি আপনার জায়ের নামে কমপ্লেন করতে এসেছেন। আপনার কাছে কোনো প্রমাণ আছে? আমার দেওরের ক্ষেত্রে মানে পলাশের ক্ষেত্রে যেমন ডিরেক্ট প্রমাণ আছে, প্রতীক্ষার ক্ষেত্রে সেরকম কোনো ডিরেক্ট প্রমাণ আমাদের কাছে নেই, কিন্তু জোগাড় করার চেষ্টা করব। প্রমাণ পেলেও পেয়ে যেতে পারি, কিন্তু স্যার আপনারা যদি কোঅপারেট করেন তাহলেই এটা সম্ভব। আমরা না বাড়িতে থাকতে পারছি না, সারাটা দিন খালি হুমকি দিচ্ছে আর হুমকি দিচ্ছে। আমার জামাই এসে অসুস্থ হয়েছিল, আমি ভেবেছিলাম যে বাড়িটা বন্ধক দেব, হলো না। আপনারা তো ভালো করেই জানেন, আপনারাই তো গেছিলেন ওর সঙ্গে সেদিন। দরকারও আর হলো না, কেননা আমাদের যার কাছে যা কিছু ছিল, সোনা গয়না সব কিছু বন্ধক টন্দক দিয়ে, তারপরে আবার আমার মেয়ে সেটা আবার ভালো গান জানে, তো সেই গান গেয়ে অনেক টাকা পয়সা রোজগার করে আমার জামাইয়ের ওই হাসপাতালের যা খরচ সেটা আমরা মিটিয়েছিল। কিন্তু আমরা যাই করি না কেন, প্রত্যেক সময় সেখানে হুমকি দিচ্ছে, অশান্তি করছে, চিৎকার চেঁচামেচি। সেই জন্য আমি এসেছি। দেখুন, আমার অভিযোগ আলাদা, আমার বৌমার তার অভিযোগ আলাদা। আমি একটা বয়স্ক মানুষ, আমি আমার বাড়িতে একটু শান্তিপূর্ণভাবে থাকতে চাই, নইলে আমার শরীর খারাপ হয়ে যায়, আমার মনের উপর চাপ পড়ে অফিসার। তাই বলছি, দয়া করে আপনার এই অশান্তিটা একটু মিটিয়ে দিন। তার মানে আপনারা যেভাবেই হোক মেয়েটাকে বাড়ি থেকে বের করতে চাইছেন, তাই তো? কি কথা? এক্সকিউজ মি স্যার, আপনি এ ধরনের কথা বলতে পারেন না। ওকে যদি বাড়ি থেকে আমাদের বার করারই থাকতো, এর আগে এসে আপনাকে কথাটা বলতাম। আর স্যার আপনাদের বোঝা উচিত, আপনারা একটু খেয়াল করুন প্লিজ। জেল থেকে আসার পর একটা মানুষ কি করতে পারে না পারে সেটা আপনাদের একটু ভেবে দেখা উচিত। এর আগেও ওর নামে চার্জশিট কোর্টে উঠেছিল, আর সেই সময় কোনো কিছু কিন্তু আমার ফেভারে হয়নি, আপনারা মনে করেছিলেন, সেই কারণে ওর জেল হয়েছিল। তাহলে কেন এখন এসব কথা বলছেন স্যার? দেখুন, ওকে তাড়িয়ে দেওয়াটা কিন্তু আমাদের উদ্দেশ্য ছিল না স্যার। আমরাও তো ওই একই বাড়িতেই থাকি, ওই আমাদের সাথে তো কারোর কোনো প্রবলেম হচ্ছে না। আমার ননদের হাজবেন্ড এখন সবাই ও বাড়িতেই আছে, সবাই মিলেমিশেই আছে, শুধু ওই একমাত্র একটি মেয়েই ঝামেলা করছে। আমার আরেক ননদ, জানেন তো, সামনে ওর বিয়ে, আমাদের বাড়িতে বিয়ের অনুষ্ঠান, সবাই চাইছে আনন্দ ভরে অনুষ্ঠানটা করতে, কিন্তু একমাত্র ও ওই অনুষ্ঠানে বাধা হয়ে দাঁড়াচ্ছে। সে আবার কি? হ্যাঁ, বললুম না স্যার, সব দিক থেকে অসহযোগিতা করছে, জানেন তো, আর মেনে নেওয়া যাচ্ছে না। তাই আপনার কাছে এলুম। দেখুন, আমরা আমাদের অভিযোগ লিখে যেতে চাই, তারপরে আপনি যদি তৎপর হয়ে বিচারটা একটু তাড়াতাড়ি করে দেন। দেখুন, অভিযোগ লিখে গেলে আমরা ইনভেস্টিগেট করতে বাধ্য, কিন্তু এই যে বলছেন আপনার ছেলেকে ইন্ধন দেওয়ার পেছনে উনি রয়েছে, তা আপনার ছেলে তো কচি বাচ্চা নয়। একজন অন্যায় করেছে, সে শাস্তি পাচ্ছে, কিন্তু আর একজন, সেও তো অন্যায় করেছে, কিন্তু সে তো কোনো শাস্তি পাচ্ছে না, উল্টে সে ঘুরে বেড়াচ্ছে, বাড়িতে হম্বি তম্বি করছে, সবার সাথে অশান্তি করছে। আমাদের কথা বাদ দিন স্যার, এই বয়স্ক মানুষটার দিকে তাকিয়ে দেখুন, তাকে তো টিকতে দিচ্ছে না। উনি যদি ওনার বাড়িতে শান্তিতে থাকতে না পারেন, সেটা তো আমরা বিবেচনা করবই। তবে আপনি যে আপনার জায়ের কথা বলছেন, এই ব্যাপারে কিন্তু আপনাকে উপযুক্ত প্রমাণ দিতে হবে। স্যার ধরুন, আমাদের কাছে কোনো প্রমাণ নেই, কিন্তু আপনারা যদি কেসটা রিইনভেস্টিগেট করেন তাহলে হয়তো কোনো প্রমাণ পেয়েও যেতে পারেন। মানে কে এই কেসটাতে ইন্ধন জুগিয়েছে তার সাথে যদি কথা বলেন বুঝতে পারবেন আমি কি বলতে চাইছি। দেখুন, আপনাদের দিক থেকে কোনো প্রমাণ পান কিনা, মানে কোনো ডকুমেন্ট, কোনো তথ্য যেটা দেখে মনে হবে যে উনি ওনার স্বামীকে ইন্ধন দিয়েছেন, সেক্ষেত্রে আমরা ওনার স্বামীর সঙ্গে আরেকবার কথা বলার ব্যবস্থা করতে পারি। আপনি তাই করুন, বরং আমার ছোট ছেলের সঙ্গে কথা বলুন স্যার। দেখুন, আজকের এই বিপদের মধ্যে দাঁড়িয়ে সে তো আর মিথ্যে কথা বলবে না। আরো একটা কথা, এই মেয়েটির মানে এই প্রতীক্ষা যে আমার ছোট ছেলেকে বিয়ে করেছে, তার আগেও একটা বিয়ে ছিল স্যার। আমার ছেলেকে সে কিচ্ছুটি জানায় না জানিয়ে এই বিয়েটা করেছে। মা এসব কথা থাক না, এসব কথা ওনাকে বলে কি লাভ, যা করার পলাশ করবে। দেখুন স্যার, আমাদের যা বক্তব্য আপনাকে বললাম, আর অশান্তি ভালো লাগছে না, জানেন তো, অনেক অশান্তির মধ্যে ছিলাম তো। স্যার আপনাকে বলছি, এই মেয়েটা যদি এই বাড়ি থেকে চলে যায় না, আমাদের বাড়ি থেকে আর কোনো কমপ্লেন আসবে না স্যার, আর কোনো অশান্তি থাকবে না, বিশ্বাস করুন। আর আমি সত্যি চাইনি যে আমার যাও বাড়ি থেকে চলে যাক। একটা মেয়ে হয়ে একটা মেয়েকে আমি প্রোটেক্ট করার চেষ্টা করেছি, কিন্তু পারিনি স্যার। ওর মতো মেয়েকে না প্রোটেক্ট করা যায় না। ওই বাড়িতে থাকা মানে অশান্তি হওয়া, এবং শুধু অশান্তি নয়, মানুষের প্রাণ সংশয়, ও কারোর ক্ষতি করে দিতে পারে। আর আমি একজন সচেতন মানুষ হিসেবে কি করে এটা অ্যালাউ করি বলুন তো? এই অবস্থা নাকি? সেটাই তো বলছি স্যার, সেই কারণেই তো আপনার কাছে এসেছি। একেবারে এই অবস্থা স্যার, আমরা মিথ্যে কথা বলছি না। দেখুন, আপনাদের কাছে বারবার আসছি তো আমাদেরও লজ্জা করে, তাই না? নিরুপায় হয়ে এসেছি আজকে আপনার কাছে।
আমাদের বাড়িতে বিয়ে লেগেছে, তার মধ্যে আমরা দুজন শুধুমাত্র এসেছি আপনার কাছে সুবিচার চাইতেছে। ঠিক আছে, আমরা দেখছি। আপনারাও দেখুন কোনো তথ্য প্রমাণ জোগাড় করতে পারেন কিনা। তবে হ্যাঁ, ওই মহিলাকে ডেকে আমরা নিজেরা কথা বলবো। ঠিক আছে? ঠিক আছে স্যার, অনেক ধন্যবাদ। আসি। আসুন। মা চলো, এসো। ওই তো বিপাশা সুচরিতা, কি গো কতদিন পর এলে বলো দেখি? হ্যাঁ, আচ্ছা তোমাদের মনে আছে শেষ কবে এ বাড়িতে উৎসব হয়েছিল? দেখো কতদিন পরে আবার একটা উৎসব লেগেছে গো। তাও কিন্তু আমার এই বৌমা, আমার বৌমার উৎসাহে। কি ব্যাপার বলো তো? হ্যাঁ, তোমাদেরকে বললাম তাড়াতাড়ি আসতে, দেরি করলে কেন তোমরা? কি করবো বল, অফিস থেকে বেরোতে আজকে সত্যিই দেরি হয়ে গেছে। আর আমার ওর জন্য দেরি হয়েছে, ওই যে বলেছিল ওয়েট করো একসঙ্গে যাব। বৌদি তোমরা এসেছো, আমাদের কি আনন্দ হচ্ছে। আচ্ছা শীর্ষাদি কোথায়? আরে দেখ না, ওকে ফোন করে করেই তো পাচ্ছি না। কি জানি আবার বাপের বাড়ি চলে গেল কিনা কে জানে। অবশ্য আমাদের না বলেও যাবে না, তাই না বলো? আচ্ছা আমি তো এর মধ্যে 7 কাজে ব্যস্ত ছিলাম, তোমরাও তোর বাড়ি গিয়ে একটু খোঁজ নিয়ে আসতে পারতে। বলো কি করে যাব শিমুল বল, অফিস থেকে তো সোজা এখানেই চলে এলাম। আর এখন তো আর আমি এ পাড়ায় থাকি না, বাপের বাড়িই তো চলে যাই, ফোনে ফোনে যেটুকু যা যোগাযোগ আছে। আমারই যাওয়া উচিত ছিল, কিন্তু আমি না আর গিয়ে উঠতে পারিনি, জানিস তো। আসলে ওর শাশুড়িও যা কটকট করে কথা বলে, কিরম একটা যেতে মানে ভাবলাম 7-5 ভেবে আর যাওয়া হলো না। দেখি আজকে একবার যাবে তো তুমি আমার সঙ্গে? তুই যাবি? হ্যাঁ যাবো, গিয়ে খোঁজ নিয়ে আসবো। কে জানে মেয়েটা শরীর খারাপ হলো কিনা, গিয়ে তো একবার দেখতে হবে। আরে বাবা, শরীর খারাপ হলে ফোন কেন সুইচ অফ রাখবে? সেটাই তো, কে জানি নাকি হুট করে কদিনের জন্য বাপের বাড়ি চলে গেল, কিছু বুঝতে পারছি না। এরকম হয় নাকি হুট করে বাপের বাড়ি চলে যাবে আমাদেরকে না বলে? ঠিক আছে, আমরা এই অনুষ্ঠানটা মিটে যাক না, তারপর একবার যাব। হ্যাঁ যাও যাও। ও কি কথা ও বৌমা, আহারে জানো তো তোমরা আমার মেয়ের ব্যাপারে শীর্ষা কত সাহায্যই না করলে। কতগুলো টাকা দেওয়া কম কথা বলো? অবশ্যই সে আমার বৌমার জন্যই হয়েছে, আমার বৌমাকে ভালোবেসেই সে দিয়েছে, কিন্তু তবু দিয়েছে তো বলো। যত তাড়াতাড়ি সম্ভব শীর্ষার টাকাটা ফেরত দিতে হবে। কত টাকাই বা ও জমাতে পেরেছে বলো, ওর টাকাটা না সবার আগে দিতে হবে। আচ্ছা শোনো না, আমি বলি কি, ওই তীর্থ তো ওদের বাড়িতে গেছিল, কি সব কাগজপত্র সব নিয়ে এসছে জানো, চেক বইটইও তো দেখলো। দেখ কাজ করো না, তোমরা যখন যাবেই আমি বরং আজকে তীর্থকে বলি যে শীর্ষার টাকাটা যাতে দিয়ে দেয় নাকি। বলছি থাক, তীর্থদাকে এখন আর কোনো ঝামেলার মধ্যে ফেলার দরকার নেই। ঝামেলা? শিমুল, কিসের কিসের ঝামেলা? না তীর্থদা, সেরকম কিছু না, আসলে ওই শীর্ষার টাকার কথা নিয়ে আলোচনা হচ্ছিল, ওকে দেওয়ার কথা। ও কিছু বলেনি কিন্তু নিজে থেকে, আমরাই। দেখো শিমুল, ও না বললেও টাকাটা তো আমাকে দিতেই হবে, তাই না? আর আমার কাছে তো টাকাটা আছে, তুমি বরং আজকেই টাকাটা দিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, তাই হবে। বাবা সত্যি আমার মাথা থেকে আস্তে আস্তে টাকা বোঝাগুলো নেমে যাচ্ছে। কি শান্তি শান্তি। বাবা পুতুল দি তো একেবারে পাকা গিন্নি হয়ে উঠেছে দেখতে পাচ্ছি। ওই কিরে, কে হয়েছে তো হাসছিস কেন? বেশ বেশ না শোনো, তুমি তো যাচ্ছ শ্বশুরবাড়িতে, তাই না? সংসার কবে গিন্নি গুমানি হওয়া কত জ্বালা তুমিও বুঝতে পারবে। সবাইকে আমার মামা তো উনুন চন্দি নাকি? ও কি কথা, কি বললি জামাই আছে নইলে কিন্তু তোকে দেবো একটা বসি। উনুন চন্দি বলেছি। পুতুল, আমি না বারণ করেছি? আচ্ছা ঠিক আছে, আমি বলবো না আর। ও কাকিমা, যা করার একটু তাড়াতাড়ি করো না গো। এবার আমরা এখান থেকে আবার ওই শীর্ষার বাড়ি যাব। তোমরা এসেছো, আমার যে কি ভালো লাগছে তোমাদের বলে বোঝাতে পারবো না। বাড়িটা একেবারে আনন্দে ভরে উঠেছে। এতক্ষণ তো বুঝতেই পারছিলাম না আমার মেয়ের বিয়ে হচ্ছে, মন মরা হয়ে পড়েছিলাম, খুব ভালো লাগে। আচ্ছা কাকিমা, আমাকে একটা কথা বলুন তো, হ্যাঁ এখানে ও কি করছে? তুতুলের কি কাজ? মানে আমি তো কখনো দেখিনি বিয়ের কোণ এরকম ভাবে থাকে। এখানে তো আমরা কাজ করবো, ও কেন এসেছে? ঠিক তো বৌদি ভাই, আমি থাকবো না তো? মাই বলেছিল তুমি একা কাজ করছো, তাই তোমাকে সাহায্য করতে। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। এই শোন তোকে খেপাচ্ছে, এটা ধরো। হ্যাঁ খেপাচ্ছে ওরা। আচ্ছা শোন, তোকে যে কথাটা আমি বলে দিলাম
এটা কিন্তু আমার স্বার্থ আছে। ওই যে ওই মিষ্টিটা গোছাচ্ছিলি না, আমায় কিন্তু বেশি মিষ্টি দিতে হবে। বর্দা ভাই, এটা এ ওদের জন্য। তো ঠিক আছে, আজকে না হয় আমি এও হয়ে গেলাম। হাসছো কেন গো সবাই? আরে আমার বড় ছেলেটা একটু মিষ্টি খেতে ভালোবাসে। ও ছোট, দিস ওকে দুখানা মিষ্টি একটু বেশি দিস তো। এত মিষ্টি খেতে ভালোবাসে না বাবা, না তার জন্য তোমাকে ও হতেই হবে। বাড়িতে কি বাজার বসেছে? আমি যতদিন এই বাড়িতে আছি ততদিন আমি বাড়িতে এই সমস্ত জিনিস সহ্য করব না। এই তোমরা সব গান গেয়ে যাও দেখি, কেউ থামবে না, আমি দেখছি ও কি করে। আমি যতদূর জানি বাড়িটা তো আমার, নাকি? আচ্ছা ছোট বৌদি, আমরা সবাই আনন্দ করছি, তুমিও তো আমাদের সাথে আনন্দ করতে পারো। তোমার জীবনে কি আনন্দ নেই? আমার জীবনে কোনো আনন্দের অবকাশ রেখেছে তোর বড় বৌদি? আমার পিছনে হাত ধুয়ে উঠে পড়ে লেগেছে, আমার স্বামীকে জেলে পাঠিয়েছে, এখন আমাকেও জেলে পাঠানোর চেষ্টা করছে। বুঝতে পেরেছো তো? তাই বলছি এমন কোনো কাজ করো না, এমন কোনো অশান্তি পাকিও না যাতে তাড়াতাড়ি তোমায় জেলে যেতে হয়। দেখো, জেলে তো তোমাকে যেতেই হবে, এই নিয়ে কোনো সংশয় নেই। না না, ভয় দেখাচ্ছি না, যেটা হবে সেটাই বলছি, জেলে তুমি যাবেই। কিন্তু বলছি কটা দিন একটু কাটিয়ে যাও, বিয়ে বাড়ি হচ্ছে, অনুষ্ঠান হচ্ছে, একটু আনন্দ করে তারপর যাও। চোখের সামনে অনেক মানুষকে বদলাতে দেখলাম, এই তুমি একটা মেয়ে যে বদলালে না। সত্যি তোমাকে কোনোদিন দেখে বুঝিনি তুমি এতটা খারাপ, এতটা অভদ্র, এতটা ডেঞ্জারাস একটা মেয়ে। তোমরা বেশি কথা বাড়িও না তো। আর তোমাকে তো তোমার বর বাড়ি থেকে তাড়িয়েই দিয়েছে। এত বছর তো সংসার করলে, টিকতে পারলে না কেন? অন্য কারোর ব্যাপারে কথা বলার মতন মুখ তোমার নেই। শিমুল, ওই ডকুমেন্টসগুলো তোমার কাছে রাখা আছে তো? হ্যাঁ তীর্থদা, সমস্ত ডকুমেন্টই রাখা আছে। তারপরেও এরকম লাফালাফি করছে কেন? আমি যদি জমির কেসটা আবার খুঁচিয়ে তুলি তাহলে তো কোনো দিকেই পালাবার পথ পাবে না। মা বলছে আমাদের ডকুমেন্টগুলো নিয়ে যেতে বলেছিল না, আমাদের কাছে যেসব ডকুমেন্ট আছে আমরা কিন্তু সবগুলো নিয়ে যাব। তীর্থদা, আপনাকে একটা রিকোয়েস্ট, আপনি কিন্তু আমাদের সঙ্গে যাবেন। 100 বার যান। তোমরা সবাই মিলে আমার পেছনে লাগছো তো এখন? একটা নিরীহ অসহায় মেয়ের পেছনে লাগছো। আমার বর এই বাড়িতে নেই, সে জেলে আছে, সেই সুযোগে তোমরা আমাকে অত্যাচার করে, আমাকে টর্চার করে মজা নিচ্ছ, এই তো? কে টর্চার করছে? হ্যাঁ, তুমি যদি এখন এই অনুষ্ঠানকে তোমার টর্চার বলে মনে করো তাহলে তো কিছু করার নেই কারোর, বলো। তুমি চুপ করো, তুমি বেশি কথা বলো না। তোমার বর তো মরে গেছে, তুমি দিব্যি অন্য লোকের টাকায় পয়সায় ঘুরছো, ফিরছো, খাচ্ছ, দাচ্ছ। জানো তোমাদের মতো মেয়েদেরকে সমাজ কি বলে? খবরদার! আর একটাও খারাপ কথা উচ্চারণ করলে এই অনুষ্ঠান বাড়িতে কিন্তু তোমায় ঠাস ঠাস করে চড় মারবো। আমি যা বলছি সত্যি বলছি। ওদের মতন মেয়েদেরকে বলে রক্ষিতা। বড় সাহস তোমার, তুমি আমায় মারলে।
হাত ছাড়া মানে ওঠে। এই জন্যই এই বাড়িতে অনুষ্ঠান করতে চাইনি। দাঁড়া না, দেখতে দে আমায়, দেখতে দে, দেখতে দে ও কতবার বাড়তে পারে আমায়, দেখতে দে। পুলিশ তো আসবে বাড়িতে, না? ওকে যদি আমি এই বাড়ি ছাড়া না করেছি তো আমার নামও মধুবালা নয়। আমার বাড়িতে এত অশান্তি, এত অশান্তি, এ আমি কিছুতেই মানবো না, কিছুতেই মেনে নেবো না। তুমি আমার গায়ে হাত দিতে এসেছো তাই না? আমার গায়ে হাত দিতে এসেছো। আর তুমিও আমার গায়ে হাত দিতে যাবে না। দেবো, মেরে তোমার দাঁত দুটো ফেলে দেবো। বাজে মেয়ে কোথাকার, নিজে কি করে এসেছো মনে থাকে না, অন্যের খুদ ধরতে যাও। দেখো না, এমন ব্যবস্থা করবো না যাতে তুমি জেল থেকে বেরোতে না পারো। শিমুল, আমি তোমাকে সাজেশন দিচ্ছি, ও যাই করুক তুমি ওর ফাঁদে পা দিও না। ও যা খুশি তাই করুক। তোমরা তো থানা পুলিশ করেছো, আমি সোজা কোর্টে যাবো, দেখিও কি করে বেরোয়। এত বড় ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটি করার পরেও কি করে পার পায় আমি দেখবো। আমি সারা দুনিয়াকে বলে দেবো যে এর আগে ওর একটা বিয়ে হয়েছিল, আমার সঙ্গে ওর বিয়ে হয়েছিল। আমার সবাইকে জানাতে কোনো অসুবিধা নেই, কারণ আমি জানি আমার স্ত্রী আমার সঙ্গে আছে, তোমরা আমার সঙ্গে আছো। ওকে আমি বিশ্বাস করেছিলাম, কিন্তু ও আমাকে ঠকিয়েছিল, আমার বিশ্বাসের মর্যাদা রাখতে পারেনি। আমার এত বড় একটা অসুস্থতার পরেও আমার স্ত্রী আমার সঙ্গে ছিল। আমি দেখবো ও কত দূর যেতে পারে। আমি অনেক অনেক সম্পত্তি হারিয়েছি ওর জন্য, কিন্তু আমাকে তো আমার স্ত্রীর জন্য অনেক কিছু রেখে যেতে হবে, তাই না? দেখবো কি করে সেগুলো আদায় করা যায়। মিথ্যে কথা, সব মিথ্যে কথা। সত্যি কি মিথ্যে সেটা কোর্টই বলবে। একটা শুভ অনুষ্ঠানে একটা অঘটন ঘটিয়ে দিলে তো। তোমার জীবনে তো কিছু সুস্থভাবে ঘটেনি, তাই সবার জীবনটাকে এলোমেলো করে দিতে চাও। শোনো, শকুনের অভিশাপে না কখনো গরু মরে না। তুই একটাও কথা বলবি না? হ্যাঁ, বিয়ে করছিস তো কর না, কিন্তু কতদিন তুই বর নিয়ে সুখে শান্তিতে সংসার করতে পারিস সেটা আমিও দেখবো। পারবে গো, ঠিক পারবে। এই দেখো, বাকি মেয়েরা আমরা যেমন আছি সবাই ঠিক সুন্দর করে সংসার করতে পারবে। তুমি আমাকে চ্যালেঞ্জ করেছিলে না প্রতীক্ষা, যে আমি শ্বশুর বাড়িতে সংসার করতে পারবো না? দেখতে পাচ্ছ কেমন বর, শাশুড়ি, ননদ, নন্দাই সবাইকে নিয়ে সংসার করছি। কিন্তু তোমাকে দেখো, সংসার তো করতে পারলে না, স্বামীর সাথেও থাকতে পারলে না। কি আর করা যাবে বলো, তোমার কপাল। তবে হ্যাঁ, এ বাড়িতে আমি তোমাকে কিছুতেই থাকতে দেবো না প্রতীক্ষা। বিশ্বাস করে, একটা মেয়ে হয়ে ভেবেছিলাম তোমার পাশে থাকবো। না গো, তুমি সেরকম মেয়ে নও, তুমি শুধরোবে না। তাই তোমাকে না আমি জেলে পাঠাবো, এ কথা আমি তোমাকে বলে রাখলাম। হ্যাঁ, যাও তো এখান থেকে, যাও, এখানে আর দাঁড়িয়ে থেকো না, যাও। তুমি এমন একটা ভাব দেখাচ্ছ যেন বাড়িটা তোমার। এখন তো আর ঝামেলা বাড়িয়ে লাভ নেই। তোমার বিরুদ্ধে আরো অনেক অনেক অভিযোগ আছে। সব অভিযোগের কথা কিন্তু আমি এখনো বলিনি, তাই আমি বলি কি তুমি চুপ করেই থাকো। তুমি সবাই মিলে আমাকে অপমান করছো। বেশ করছে, যাও এখান থেকে। আরে আরে কি হলো তোমার? পুতুল, পুতুল, কি হয়েছে? তুমি এমন একটা মেয়ে পালায় পড়েছিলে স্যার? হ্যাঁ পুতুল, এইরকম একটা মেয়ের পাল্লায় পড়েছিলাম। দেখি, তারপর এই মেয়েটি আমার জীবনে এসেছে, যে আমাকে পবিত্রতা শিখিয়েছে, যে আমাকে বাঁচতে শিখিয়েছে। পুতুল, এই মেয়েটির জন্যই আমি এই পৃথিবীতে বেঁচে থাকার স্বপ্ন দেখি। ওই মেয়েটি আমার জীবনে না এলে এই মেয়েটিকে আমি চিনতে পারতাম কি করে? পুতুল দি, পুতুল দি, তুমি কাঁদছো কেন? গানটা তো শেষ হয়নি, ছাড়ো, আবার নতুন করে গানটা গাইতে হবে তো। আই পুতুল দি, বোকার মতো কেউ কাঁদে? এরকম একজন মানুষ পাশে পেয়েছো, কখনো কান্নাকাটি করবে না, বুঝেছো? চলো এবার একটু হই হুল্লোড় করি, আমাদের তুতুল রানীর বিয়ে বলে কথা। হ্যাঁ, চলো 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 চলো।